আজকে তোমাদের ওয়েব ডেভেলপমেন্ট পিএইচপি ক্লাস 5 নম্বর ক্লাস। আজকে আমরা 5 নম্বর ক্লাস যেগুলো শিখবো সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রচুর ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যে পিএইচপি নাম্বারস, পিএইচপি ম্যাথ, এবং আমরা স্ট্রিং লেন্থ, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট শিখেছিলাম। এগুলো বাস্তব জীবনে কীভাবে ব্যবহার করা যায় এগুলো শেষ করে আমাদের সময় থাকলে আমরা পিএইচপি ডেটাগুলো ফর্ম থেকে কীভাবে ডেটাবেজে ইনসার্ট করা যায়, ডিরেক্টলি ফর্ম থেকে কীভাবে ডাটাগুলো ডেটাবেজে দেবো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলো দেখা যাক। তো তোমাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে তোমরা শিখতেছো পিএইচপি ভেরিয়েবল শিখলা, এর আগে কত ক্লাসে শিখেছো ডেটা টাইপ কি, ডেটা টাইপের ব্যবহার, এই বিষয়গুলো, যে পিএইচপি স্ট্রিং, পিএইচপি নাম্বার, ম্যাথ, সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এই বিষয়গুলো আছে। তুমি শুধু পিএইচপি শিখলে এই বিষয়গুলো তুমি সব ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারো। তুমি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা, সেখানে ব্যবহার করতে পারবো। পাইথন শিখবে বা রুবি শিখবে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই বিষয়গুলো আছে। এখানে তুমি বুঝলে যে কোনো পরবর্তী ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা নিয়ে কাজ করতে চাও, সেখানেও খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবে। তাতে কষ্ট হবে না তোমার সেখানে বুঝতে। আর এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমার সারা জীবন কাজে লাগবে, যত অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার তুমি হতে চাও না কেন। এই হলো বিষয়। চলো আমরা শুরু করে দিই। প্রথম হচ্ছে পিএইচপি নাম্বারস। আচ্ছা, পিএইচপি নাম্বারস আমরা অ্যাকচুয়ালি নাম্বারসটা আলোচনা করেছিলাম। তো এটা আলোচনা করেছিলাম মানে ডেটা টাইপের সময় নাম্বার আলোচনা করেছিলাম। এখানে ডিটেলস একটু আলোচনা করবো, হ্যাঁ, কারণ ডিটেলস জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইন দিস চ্যাপ্টার উইল লুক ইন ডেপথ ইনটু ইন্টিজার্স, ফ্লোটস অ্যান্ড নাম্বার স্ট্রিং। এই বিষয়গুলো সম্বন্ধে আমরা একটু গভীরভাবে জানবো। পিএইচপি নাম্বার, all thing to notice about PHP is that it provides automatic data type conversions. তোমাদের দেখিয়েছি এটা, তোমাদের এটা কি করতে হয় না, ডেটা টাইপ লিখতে হয় না, কোনো ভেরিয়েবলের আগে ডিক্লেয়ার করতে হয় না যে ডেটা টাইপ। আমরা যদি আমাদের প্রোগ্রামে চলে যাই ডিরেক্টলি দিস ফাইলে ক্লিক করলাম, সি প্রোগ্রাম জ্যাম, এবার এইচটি ডক্স, আমাদের পিএইচপি টিউটোরিয়াল চলে গেলাম। এখানে গিয়ে আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে যাই, কেটে দিই, ঠিক আছে। এখন দেখো এখানে এসে আমরা যদি যেটা বলছিলাম, আচ্ছা, সেটা হচ্ছে যে ডেটা টাইপের কথা বলছি এখানে। হ্যাঁ জাহাঙ্গীর, আসসালাম। আচ্ছা দেখো, ট্রাই করে দেখো পারো কিনা রান করতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখে নাও, ওটা ইউটিউব দেখে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখো এখানে গিয়ে ডেটা উল্লেখ করতে হচ্ছে না আমাদের। হ্যাঁ, তাহলে এখানে আমি হয়তো ভেরিয়েবল একটা লিখলাম, মনে করো হয়তো লিখলাম নেম, বা এখানে হয়তো লিখলাম মনে করো একটা সংখ্যা লিখবো। আমি এখানে লিখতেছি হচ্ছে হয়তো এজ, হ্যাঁ, তো এখানে ভেরিয়েবল এজ লিখলাম, হয়তো কারো বয়স লিখবো এখানে। তো আমরা এখানে তো কোনো বয়স দেবো, তাই না, ভেরিয়েবলে। এখানে কি আমি স্পেস দিয়ে এখানে যদি লিখি মনে করো 26, কার বয়স 26, 26 বছর। তো এখানে কি আমি লিখতে হচ্ছে না আইএনটি, হ্যাঁ, মানে ইন্টিজার লিখতে হচ্ছে না আমার, অটোমেটিক্যালি তোমার 26 লেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলছে যেটা ইন্টিজার। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক সময় লিখতে হয়। তো তুমি যদি সি প্রোগ্রামিং শিখো, সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রত্যেকটা বলে দিতে হবে যেটা ইন্টিজার টাইপ না ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ হলে 4 লিখতে হয়, ইন্টিজার হলে আইএনটি লিখতে হয়, বুঝতে পারো না। এবার দেখাচ্ছে ভিন্ন ভিন্ন ডেটা টাইপগুলো বলে দিতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে। তাই এখানে বলছে যে আমাদের বলে দেওয়ার দরকার নেই, কোনো কনভার্সন বলতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি চিনে ফেলে। হ্যাঁ, তো আমরা ইন্টিজারটা দেখি, পিএইচপি ইন্টিজার্স। আর ইন্টিজার ইজ এ নাম্বার উইদাউট এন ডেসিমাল পার্ট, অর্থাৎ
আমরা কিন্তু এটাকে ইন্টিজার বলতে পারবো না, এটা কিন্তু ইন্টিজার, এটা ইন্টিজার। বাট আমরা যদি এইভাবে লিখি 5 6 পয়েন্ট, এরকম কিন্তু কোনো দশমিক সংখ্যা লিখি, আসলে দশমিক থেকে কিন্তু ইন্টিজার বলতে পারবো না। ইন্টিজার মানে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, এখন দেখো কি বলছে যে an integer data type is a non decimal number between, এই দেখো এখানে সংখ্যা দেওয়া আছে মাইনাস এখান থেকে শুরু করে প্লাস এই পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে সবগুলো ইন্টিজার ধরবে, ঠিক আছে। আর এ ভ্যালু গ্রেটার অর লয়ার, মানে এর চাইতে এই যে রেঞ্জটা দেওয়া আছে এখানে, এই রেঞ্জের ভিতরে বাহিরে এবং মানে এর চেয়ে বেশি অথবা কম, অর্থাৎ গ্রেটার এবং লয়ার যদি হয় তাহলে সেটা ফ্লট হিসেবে গণ্য হবে, বিকজ ইট এক্সিডস দ্য লিমিট অফ ইন্টিজার। কারণটা হচ্ছে এটা ইন্টিজার কি লিমিটটা হচ্ছে অতিক্রম করে গেছে, অটোমেটিক্যালি সেটা এর যদি কমও হয় বা বেশি হয় তখন সেটা কি হয় ফ্লট হিসেবে। ফ্লট মানে হচ্ছে কিন্তু দশমিক, দশমিক সংখ্যার জন্য, হ্যাঁ ডেসিমাল লিখেছে এখানে, যে এটা কি করবে তখন দশমিক সংখ্যা হিসেবে গণ্য হবে, যে দশমিক কোন সংখ্যা, হ্যাঁ। Another important thing to know that is even if 4 into 25 is 10, then result is stored as float. যদি এখানে তোমার 4 কে গুণ করা হচ্ছে, 4 একটা কি সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা তাই না, গুণ করা হচ্ছে এখানে 2.5 এর সাথে, কিন্তু এটা কি হবে ফ্লট হিসেবে কিন্তু গণ্য হবে, একটা দশমিক সংখ্যা হিসেবে গণ্য হবে, বিকজ ওয়ান অফ দ্য অপারেন্ট আর এ ফ্লট। যে দুটো অপারেন্টের মধ্যে, অপারেন্ট মানে বুঝছো কি, ধর আমি এখানে গিয়ে লিখলাম is equal 26, হ্যাঁ, আর এখানে একটা ইয়ার ইয়ার ইজ ইকাল টু ধরো কারো বছর বয়স হচ্ছে 2.5 বছর, হ্যাঁ কারো বয়স হচ্ছে 2.5 বছর, আর এজ হচ্ছে 20, মানে এখানে ইয়ার লিখেছি যে ইয়ার মানে বছর এখানে, ঠিক আছে। এজ কারো বয়স হচ্ছে 26 বছর, আর আরেকজন ইয়ার এখানে বছর লিখেছি, ঠিক আছে। এখানে যদি 2.5 হয় কোনো কিছু লিখলে ভালো ভালো বোঝা যাবে, ধর এখানে লিখলাম টাকা, 2.5 টাকা মনে করে, ঠিক আছে। একটা বেশ সংখ্যা বুঝলে হবে, আমি যদি দুটো গুণ করে দিই এখন, এখানে করলাম যে ভেরিয়েবল এজ ইনটু ভেরিয়েবল টাকা, হ্যাঁ এদের এই দুটো গুণ করা হবে, এই যে মানটা আসবে, ঠিক আছে, এই মানটা হচ্ছে ফ্লট হিসেবে গণ্য হবে। ফ্লট মানে পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে দশমিক সংখ্যা হবে, ঠিক আছে। এলে বিষয়, অর্থাৎ যদি দুটো অপারেন্ট, এখানে দুটো বিষয় কিন্তু, হ্যাঁ আমি এখানে যে গুণ চিহ্ন দিচ্ছি এর অপারেটর বলা হয়, যেখানে ধরো প্লাস দেবে, এখানে ধরো এখানে গিয়ে প্লাস চিহ্ন দিলাম, তাহলে এটা হচ্ছে অপারেন্ট, এজ একটা অপারেন্ট, এখানে টাকা একটা অপারেন্ট, আর এই মাঝখানে যে প্লাস দিচ্ছে অপারেটর বলা হয়ে থাকে, যিনি অপারেট করেন তাকে বলা হয় অপারেটর, ঠিক আছে। কারণ অপারেটরের কাজ কি এই দুটোকে যোগ করা, এজের মান কি আর টাকার মানকে যোগ করা, এই দুটো হচ্ছে অপারেন্ট, এই দুটো অপারেন্ট, আর প্লাস চিহ্নটা হচ্ছে অপারেটর। এখানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ইনটু হতে পারে, ভাগ হতে পারে, ঠিক আছে, সবগুলোকে বলে অপারেটর। সবগুলো এই যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো অপারেটর বলা হয়, এবং যারা অংশগ্রহণ করে অপারেশনে যোগ বিয়োগ গুণ ভাগে তাদেরকে বলা হয় অপারেন্ট, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার সাথে পরিষ্কার হলে সামনে বুঝতে তোমাদের সুবিধা হবে। এরপর যেটা বলছিলাম দেখো যে তো আমার যদি অপারেন্টের যে কোনো একটা, ধরো এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি কি হয় দশমিক হয়, তাহলে সেটা কি হবে দশমিক সংখ্যা হিসেবে গণ্য হবে, মানে ফ্লট হবে। ফ্লট নাম্বার মানে ফ্লট হচ্ছে ডেটা টাইপ মানে হচ্ছে তোমার দশমিক, আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন দেখ ইন্টিজার হচ্ছে যে সত্যগুলো আছে, কি সত্য থাকতে হবে, অবশ্যই কমপক্ষে একটা ডিজিট থাকতে হবে, 1 ডিজিট। ইন্টিজার অবশ্যই কি দশমিক পয়েন্ট থাকা যাবে না, ইন্টিজার অবশ্যই মানটা পজিটিভ অথবা নেগেটিভ হবে, মাইনাস এবং প্লাস হতে পারে, ঠিক আছে। এবং ইন্টিজার হতে পারে কি ডেসিমাল সংখ্যা হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে, অক্টাল হতে পারে, অক্টাল হতে পারে, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল। তোমরা জানো নাম্বার সিস্টেম, আমরা বাস্তব জীবনে ব্যবহার করি শুধু দশমিক সংখ্যা ব্যবহার করি, মানে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0 থেকে 10, এই 10টি সংখ্যা যেটা আছে এই 10টি সংখ্যা আমরা ব্যবহার করছি, হ্যাঁ 10টি সংখ্যা ব্যবহার করছি আমরা। 10টি সংখ্যা দেখাচ্ছে যে এর দশমিক সংখ্যা বলা হয়, মানে এর অঙ্কের সংখ্যা হচ্ছে 10টি, 1 থেকে 9 এবং 0 থেকে দশমিক সংখ্যা, এটা বাস্তব জীবনে ব্যবহার করি হিসাব নিকাশ সব ক্ষেত্রে। বাট আরও কিছু সংখ্যা আছে যেমন 16 বেজ হেক্সাডেসিমাল,
হুম, মানে 16টা অঙ্ক ব্যবহার করে। একটা হচ্ছে অক্টাল, 8টার অঙ্ক ব্যবহার করে। এই হলো বিষয়। আচ্ছা, PHP has the following functions to check if the type of variable is integer. আমরা কিছু ফাংশন আছে তার মাধ্যমে চেক করতে পারি যে ওটা কি ইন্টিজার কিনা। হ্যাঁ, ওটা ইন্টিজার কিনা। চলো এটা কিভাবে করব বাস্তবে আমরা দেখি। মনে করে একটা ভেরিয়েবল লিখলাম, এখানে কি লিখে দিলাম, একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবল এক্স লিখলাম মনে করো, ইজিক্যাল একটা সংখ্যা লিখলাম, এখানে এরকম একটা সংখ্যা লিখে দিলাম। হ্যাঁ, এখন এটা যে আমি পরীক্ষা করতে চাই এটা ইন্টিজার কিনা। হ্যাঁ, তাহলে কিভাবে পরীক্ষা করব? আমরা একটা সিস্টেম ভার টার্ম ব্যবহার না, ভার টার্ম এটা পরীক্ষা করেছিলাম, গত ক্লাসে দেখিয়েছি। তো একটা ফাংশনই আছে ডিরেক্টলি যে ইন্টিজার কিনা এটা পরীক্ষা করার জন্য। ঠিক আছে, ফাংশনটা হচ্ছে এই ফাংশনটা, এই যে ফাংশন ভার টার্ম লেখার পরে ইজ ইন্টিজার নামে একটা ফাংশন আছে। হ্যাঁ, লিখতে হবে এটা। কীভাবে লিখতে হবে? প্রথমে লিখলাম ভার টার্ম, লেখার পরে ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে ভার টার্মের ফাংশন। হ্যাঁ, তারপরে গিয়ে আমার লিখতে হবে ইজ আন্ডারস্কোর দিয়ে আইএনটি। হ্যাঁ, লেখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারলে কি? দিয়ে কি করতে হবে, এই যে যে মানটা আছে, যে মানটা আমি লিখেছি ভেরিয়েবলের, ওইটা কপি করে ভিতরে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো এটা রান করলে যে ইন্টিজার কিনা। ঠিক আছে, এই বিষয়টা চলো আমরা দেখি এটা। তাহলে আমরা এখানে গেলাম ব্রাউজারে, আর আমাদের সার্ভারটা চালু করা হয় নাই। এখানে সার্ভারে ক্লিক করে দিয়ে জ্যাম্পে ক্লিক করে দিলাম, লিখে নিই ততক্ষণ সার্ভারটা চালু হোক। লোকাল হোস্ট স্ল্যাশ PHP টিউটোরিয়াল। ঠিক আছে, তারপর দেখি চালু হয়েছে কিনা জ্যাম্প। ডাবল চালু হয়ে গেছে মনে হচ্ছে। আগে চালু করে রাখলে ভালো হতো। আচ্ছা, এখানে স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করলাম। আচ্ছা, চালু হয়ে গেছে আমাদের। এখন আমরা চল দেখি, এটা হলুদ হয়ে আছে, সবুজ হলে বুঝবো চালু হয়ে গেছে। এটা অ্যাপাসি আর এটা মাইস্কুয়েল। অ্যাপাসি চালু করলে হবে, আর ডাটাবেসের কাছে মাইস্কুয়েল চালু করতে হবে। তাহলে PHP টিউটোরিয়াল ইন্টার চাপলাম, তাহলে দেখো কি দেখাচ্ছে, এই যে তাহলে বলছে এখানে বুল ট্রু, মানে বুলিয়ান ট্রু মানে কি, এটা অবশ্যই ইন্টিজার। হ্যাঁ, ইজ ইট ইন্টিজার, বুল ট্রু আর। ঠিক আছে, মানে এখানে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। এখন ধর আমি এখানে কি করি, দশমিক দিলাম। এখন এখানে মনে করি যে দশমিক দিলাম, এখানে গিয়ে মনে করি দশমিক দিলাম, দিয়ে আমি একটি সংখ্যা লিখে দিলাম, একটি সংখ্যা লিখে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। এখন দেখো কি দেখাই, এটা ইন্টিজার কিনা। এখানে গেলাম, রিলোড করলাম, দেখাচ্ছে ভুল ফলস দেখাচ্ছে, মানে ইন্টিজার না। ঠিক আছে, আর এখানে দশমিক সংখ্যা তাহলে কি হবে, দশমিক এটা ফ্লট, তাহলে দেখাচ্ছে ইজ ইট ইন্টিজার নট ইন্টিজার। তো আমি ওটা মনে চান্স করতে পারি এভাবে। হ্যাঁ, ফ্লটের ক্ষেত্রে কি, ইজ ইট ফ্লট, এখন আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, একই জিনিস দিলাম, ফ্লট দিলাম এখানে, ইজ ইট ফ্লট, ফ্লট দিলাম এখানে, এটা ফ্লট কিনা অর্থাৎ দশমিক সংখ্যা কিনা। ঠিক আছে, এখন এখানে গিয়ে রিলোড করলাম আমি, দেখো ট্রু দেখাচ্ছে, মানে এটা দশমিক সংখ্যা। ইজ ফ্লট, ইট ইজ ইন্টিজার। আচ্ছা, এখন দেখো যেটা দেখালাম, ফ্লট দেখালাম, ইনফিনিটি, অবশ্যই ইনফিনিটি হতে পারে এটা। হ্যাঁ, কি ধরনের সংখ্যা, এরূপ সংখ্যা হতে পারে। তোমরা দেখবে ক্যালকুলেটারে অনেক বড় সংখ্যা উঠে। ঠিক আছে, যেটা এইভাবে দেখায়, যার মানটা অনেক বড়, এরকম দেখালাম, দেখলাম। অর্থাৎ 1.9E411 অনেক বড় সংখ্যা। ঠিক আছে, এখানে রিলোড চাপলে কি দেখাচ্ছে, ভুল ট্রু দেখাচ্ছে, তাই না? কারণ এখানে কি আছে, দশমিক ঘাড় আছে। এখন যদি আমি এখানে গিয়ে এই যে ভাড়াটা এটা লিখি, চেক ইফ নিউমেরিক ভ্যালু ইজ ইনফিনিটি অর ফাইনাইট অর ইনফাইনাইট। আচ্ছা, আমরা মেন বিষয়গুলো দেখি। PHP নিউমেরিক্যাল স্ট্রিং একসাথে তোমার থাকে, তো সেই ক্ষেত্রে আমরা চেক করতে পারি কিন্তু এইভাবে যে নিউমেরিক কিনা, নিউমেরিক সংখ্যা, নিউমেরিক যেটা হচ্ছে তোমার
এখানে স্পেশাল সাইন থাকতে পারে, আবার দেখা যাচ্ছে ডিরেক্টলি ইন্টিজার থাকতে পারে। ঠিক আছে, আমরা এইভাবে চেক করতে পারি ইজ নিউমেরিক কিনা, এবং এখানে দেখো দশমিক আছে এবং ডিরেক্টলি সংখ্যাও আছে, এর বিষয় এখানে স্ট্রিংও আছে, আমরা এখানে চেক করতে পারি ডিরেক্টলি। আচ্ছা, তো আমরা কাস্ট করতে পারি, এটা দেখি কাস্ট করতে একটু দেখাই যে কাস্ট জিনিসটা কি। হ্যাঁ, তো এখানে ধরো আমি এই একটা সংখ্যা লিখছি, এটা x এর মান লিখছি, কি আছে এই মানটা আছে, এটা কেটে দিলাম, দরকার নাই, এটা বাদ দিলাম। ধরো আমি এখানে গিয়ে x এর একটা মান লিখে দিলাম, ধরো এখানে দশমিক দিয়ে লিখে দিলাম, একটা মান লিখে দিলাম। এরপর আমরা এখানে এসে আচ্ছা, আমরা এখানে এসে কি করবো, এই কাজ করতে হবে, ইন্টিজার কাজ করলে একটা অপশন আছে, ঠিক আছে, তোর ধরতে হবে এটা এবং ওটা দিয়ে দিতে হবে অটোমেটিক্যাল পাশে, ঠিক এইভাবে দেখিয়ে দিই। ইন্টিজার কাজ নামে একটা ভেরিয়েবল ধরে এই যে ইন্টিজার এই মানটা দিয়ে দেবে এখানে, ঠিক আছে, এক্স এর মানটা, তারপর ইকো করতে হবে, এটাকে কাটাকে এই ইন্টিজার কাজটাকে ইকো করতে হবে, ইকো এইটা এই মানটা। সেভ করলাম, দেখো 5477774, হ্যাঁ এখানে কি আছে, পুরোপুরি দশমিকের পর যেটা আছে সেটা কিন্তু আর নিবে না। হ্যাঁ, যখন আমি ইন্টিজারটা কাস্ট করব তখন হবে কি, যত দশমিক সংখ্যা আসুক শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিবে, পরস্পরটা নিবে না, এর ইন্টিজার কাস্ট বলা হয়ে থাকে। হ্যাঁ, এর বিষয়। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিব, গুরুত্বপূর্ণ বিষয় এখানকার, সেটা হচ্ছে যে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর। হ্যাঁ, যেমন ধরো তোমরা জানো যে এখানে যদি আমি বলি, এখানে গিয়ে ধরে বললাম 1010101010, এটা কিন্তু একটা বাইনারি সংখ্যা, ঠিক আছে, আর তুমি এই সংখ্যাটা কি করবা, কনভার্ট করবে, কিসে কনভার্ট করবে, তুমি হচ্ছে যে ডেসিমালে, তুমি জানো না কিন্তু এটা কত, তোর কেউ বলতে পারবা কি, কে বলতে পারবা না যে এটা বাইনারিতে কত লেখা আছে, তাই না। যদি এরকম কোনো সংখ্যাকে বাইনারিকে আমি দশমিকে রূপান্তর করতে চাই, একটা ফাংশন আছে, ঠিক আছে, এই যে তোমার এখানে লিখে দিয়েছি দেখো বিনডেক। হ্যাঁ, শুধু ওই বাইনারির পুরো তিনটে ডিজিট নিতে হবে, এখানে ফাংশনটা আছে, এখানে বিন ডেক লিখলাম, এটা দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম এখানে। এরপর যে সংখ্যাটা আছে, ঠিক আছে, এখানে গিয়ে এই সংখ্যাটা দিয়ে দিতে হবে, সংখ্যাটা দিয়ে দিলাম এখানে, বাইনারি থেকে দশমিক, ঠিক আছে, এখানে ইকো করতে হবে, ইকো করলাম। চলো দেখি এটা দেখায় কিনা, দেখো 682, এখানে বাইনারিতে কত লেখা আছে, 682 লেখা আছে, তোমরা কি বুঝতে পারছো লাগে, এখানে 682 আছে, 1010101010, বুঝলা কি, এখানে কত লেখা আছে, 682 লেখা আছে। যখন তুমি কম্পিউটারে 682 লেখো, সেটা কিন্তু কম্পিউটারে কনভার্ট করে নেয়, কম্পিউটার কি করে জানো, এটা কনভার্ট করে নেয়, এই যে 10101010 কনভার্ট করে সে বুঝে রে 682 লেখা আছে, বুঝো নাই, কম্পিউটার কিন্তু 682 বুঝে না, তাহলে আমরা কি করে লিখি, বিন মানে বাইনারি আর ডেক মানে ডেসিমাল, বাইনারি টু ডেসিমালে কনভার্ট, অর্থাৎ আগে থেকে বাইনারি আছে সেটা খুব সহজে আমরা কনভার্ট করতে পারি ডেসিমালে, বিন ডেক ফাংশনটা ব্যবহার করতে হবে, বুঝলা কি। আমি যে একটা সংখ্যা আমি কনভার্ট করি কিসে, ধর এখানে 8টা বাইনারি সংখ্যা দিলাম, আর দিয়ে নিই 101 1110101101 এরকম লিখে দিলাম, ঠিক আছে, 1111 এরকম দিলাম, 0000, এটা কত লেখা আছে বাইনারিতে, চলো আমরা দেখে আসি, ঠিক আছে, দশমিকে দেখলে বুঝতে পারবো, বাইনারি ডেসিমাল, এখানে গিয়ে রিলোড করলাম 5973,
বুঝা কিন্তু ঠিক আছে। এটা বাইনারিতে কত লেখা আছে এখানে, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখলাম বাইনারি সংখ্যা 5973 লেখা আছে এখানে, হ্যাঁ 5973। এই যে আমরা যেটা বুঝলাম কনভার্ট করে, হ্যাঁ আমরা কিন্তু খুব সহজে এটা কি বের করতে পারতাম, কি অনেক ঝামেলা হতো, বাট খুব সহজে আমার ফাংশনের মধ্যে কনভার্ট করে বলতে পারতাম। এখন তবে দেখাবো দশমিক লিখবো, হ্যাঁ সে বাইনারি কত হবে। মনে করেন দশমিক লিখলাম, আমি লিখলাম 16। এখন এই 16 বাইনারিতে কত লিখি এটা আমরা দেখবো, ঠিক আছে। 16 লিখলাম, এটা হচ্ছে দশমিক সংখ্যায় লিখলাম, তাহলে আমরা এখানে উল্টা করে দিতে হবে। এখানে তুমি ডিসি ডেক বিন দিলা, ডেক বিন মানে প্রথমে ডেসিমাল তারপরে বাইনারি, মানে ডেসিমাল টু বাইনারি, ঠিক আছে, বাইনারি সংখ্যায় সেভ করলাম। এবার রিলোড করি, তাহলে 16 বাইনারি কত হবে আর দেখতে পারবো। এবার এখানে গেলাম, রিলোড করলাম, দেখো এই যে 1 2 3 4, 1 লিখে 4টা শূন্য, মানে 10,000। 10,000টা হচ্ছে যেখানে 10,000 যে বুঝতে পারছি 1000 4টা জিরো, এটা হচ্ছে 16 বাইনারি। যদি এখানে মনে করে লিখি যে 5 বাইনারি কত, 5 লিখলাম বাইনারি, মানে দশমিকের 5 লিখলাম, তো বাইনারি কত হবে, এই যে 101, ঠিক আছে, এটা মানে 5। এই 101 মানে কত, বাইনারি 5, ঠিক আছে। যদি এখানে 3 লিখি, 3 লিখলাম, এই যে 11 মানে 3, ঠিক আছে। এই যে 9 লিখি এখানে, দেখো মজা লাগে বুঝতে পারছি, দেখি এই যে 1001 মানে 9, একটু বেশি লিখি আমরা, ধরো এখানে লিখলাম হচ্ছে 500 লিখলাম, 500 কত হবে, 500 বাইনারি কত হবে দেখি, এই দেখো এক মানে কয়টা ওয়ান, 5টা ওয়ান, 6টা ওয়ান, 3টা শূন্য, ঠিক আছে। এটা হচ্ছে যে 500 বাইনারি। খুব সহজে তাহলে বেরিয়ে আসছে না, খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে বেরিয়ে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের দেখলাম। এখন আমরা একটু দেখি, এখানে গিয়ে দেখি, ধর অক্টাল থেকে এইটা বাইনারি থেকে ডেসিমাল দেখলাম, ডেসিমাল থেকে বাইনারি দেখলাম। এবার আমরা দেখি হচ্ছে অক্টাল দিক, ঠিক আছে, তারপরে হেক্সাডেসিমাল দেখব। তাহলে আমরা এবার দেখি হচ্ছে যে অক্টাল থেকে ডেসিমাল, ওসিটি অক্টাল থেকে ডেসিমাল। বুঝলেন, অক্টাল মানে হচ্ছে 8টা, এর বেস হচ্ছে সংখ্যার বেস হচ্ছে 8, 0 1 2 3 4 3 4 5 6 7, 8টা সংখ্যা দ্বারা করা হয়ে থাকে। আর অক্টাল মনে করে লিখলাম হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, অক্টাল মনে করে 10 লিখলাম, অক্টালের 10 যেটা ডেসিমালে কত ওকে বলি, দেখো লোড করলাম, ডেসিমালে কিন্তু 8, বুঝো নাই। মানে যখন তুমি অক্টালের 10 লিখবা, 10 লিখবা, তখন তোমার এই এটা কিন্তু যে 10 হবে, কিন্তু আমরা 10 বুঝতেছি, কিন্তু এটা কিন্তু কত, এটা তুমি 8 লিখেছো, কিন্তু বাস্তবে কত লিখেছো, এটা কিন্তু 8 লিখেছো, ঠিক আছে, বাস্তবে 8 লিখেছো, এটা কিসের, অক্টালে 8 লিখেছো। এবার দেখা যাচ্ছে যে আমি উল্টো যদি করতে চাই, মনে করো, তাহলে ডেক্ট অক লিখতে হবে, ডেক্ট অক লিখবো, ঠিক আছে। এখন মনে করো ডেসিমালে তুমি লিখলা 50, তো অক্টালে কত হবে, চলো দেখি। অক্টাল হচ্ছে 62, অক্টালে 62, সেটা হচ্ছে কত, আমাদের বাস্তব জীবনের মনে করো যে 50 এর বিষয়। এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা জানি, দেখো বাইনারির ক্ষেত্রে একটু দেখো তোমাদের তো হয়তো মনে আছে, আমি একটু বলি। বাইনারি হচ্ছে 0 1, হ্যাঁ, আর ডেসিমাল, ডেসিমাল সংখ্যা যেটা তার আমরা যেটা বাস্তব জীবনে ব্যবহার করি, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা। অক্টাল, অক্টালের বেস হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এই 8টা।
তারপর হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল মানে 16টা, ঠিক আছে। এটা হচ্ছে যে 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এরপর হচ্ছে যে এ মানে 10, বি মানে 12, সি মানে 13, ডি মানে 14, ই মানে 15, আচ্ছা এফ মানে 16 নাকি না, এখানে এফ মানে 15, এফ মানে 15, 10 11 12 13 14, এফ মানে 15, আর এখানে 15 আছে আর 0 দিয়ে 16। তাহলে এই সবগুলোতে হেক্সাডেসিমাল সংখ্যা লেখা হয় বাস্তব জীবনে। এই 8টা সংখ্যাতে অক্টাল সংখ্যা লেখা হয়, যত সংখ্যক লেখা 100 200 500 সব কিছু লেখা হয়। 01 দিয়ে তুমি যত ইচ্ছা 100 200 300 500 1000 20000 5 লাখ সব এই 01 দিয়ে লেখা হয় বাইনারির ক্ষেত্রে, ঠিক আছে। ডেসিমালে তো আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে কি করা হয়, তুমি 10 12 14 20 100 200 500, ঠিক আছে, সব কিছু তোমরা লেখো এই 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 মাত্র সংখ্যাগুলো দিয়ে। এইভাবে আমরা কি করতে পারি, একটাতে একটা কনভার্ট করতে পারি। তো আমরা এখানে বলে দেখলাম, জাস্ট আরেকটা দেখি, মানে হেক্স থেকে হেক্সাডেসিমাল, হেক্স থেকে ডেসিমাল দেখি। ধর হেক্সাডেসিমাল এফ, এফ মানে কত, আমরা এফ মানে কিছু না দেখলাম 15, 15 আসে কিনা, এফ মানে 15 তাই না, দেখলাম যেটা হেক্সাডেসিমাল এফ মানে 15, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করব আমরা, হেক্স থেকে ডেসিমাল করব। এফ লিখলাম এখানে, দেখি 15 আসে কিনা, কি করলো এখানে এফ, এই যে 15 চলে আসছে, ঠিক আছে। এফ মানে 15, এখানে স্ট্রিং হওয়ার কারণে কি এখানে ইয়ে আসছে বুঝো নি। আবার আমরা এ দিলে 10 আসে কিনা দেখি, ঠিক আছে, এ দিলে 10 আসে কিনা, হেক্সাডেসিমালের এ মানে কত 10, এ দিলাম, এই দেখো 10 চলে আসছে, ঠিক আছে, ডেসিমালের 10। যদি এখানে ডি দিই তাহলে কত আসবে, ডি দিলাম তাহলে সে কত, এই যে 13 আসছে, বুঝলো কি। এই যে উল্টা করে দিই, ডেসিমাল টু হেক্স এখানে দিয়ে দিলাম, আর এর মানটা মনে করে দিলাম আমি ধরো 20 দিলাম, মানে ডেসিমালের 20 মানে হেক্সাডেসিমালের কত, চলো দেখি মানে কত কিভাবে আসে এটা। এই দেখো 14, ঠিক আছে। হেক্সের এভাবে লিখলে 20 হয়ে যায়, 14 লিখলে সেটা কত হয়, ডেসিমালে 20 হয়ে যায়। আচ্ছা ডেসিমালে আমি এখানে লিখি, আমি এখানে লিখলাম মনে করো 50, এবার কত আসে, এই 32 চলে আসছে, ঠিক আছে। এর জন্য 17 লিখি এখানে, ডেসিবেলে 17 লিখলাম, এবার দেখো কত আসে, এই যে 11 চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমি ধরেন যত সংখ্যা লিখবে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে 1F4, 1F4 মানে কত 500, হেক্সাডেসিমালে 500 লেখা হয় কিভাবে, এভাবে লেখা হয় 1F4, এভাবে 500 লেখা হয় থাকে, ঠিক আছে। আর জানি F মানে 15, ঠিক আছে, এখানে এই সিস্টেম লিখেছি, ঠিক আছে, এই বিষয়। তো আমরা এবার সবগুলো কি করতে কনভার্ট করতে পারি, এই যে ডেসিমাল থেকে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে। তারপর ডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এগাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, জাস্ট এভাবে তোমরা লিখে দিও, ফাংশনটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে নাম্বারটা শেষ, নাম্বারটা শেষ করে দিলাম, নাম্বারটা শেষ করে দিলাম। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পিএইচপি ম্যাথ, ঠিক আছে, এটা ম্যাথ সম্পর্কে আমরা দেখব। এটা দেখে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যালি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা খুবই মজার একটা বিষয়, ঠিক আছে, যে আমরা স্ট্রিং এই এসটিআর লেন্থ, যেটা স্ট্রিং লেন্থ এবং এসটিআর ওয়ার্ড কাউন্ট, এটা কীভাবে বাস্তব জীবনে ব্যবহার করব এটা তোমাদের আজকে দেখিয়ে দেবো, খুব ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, তার আগে চলো আমরা দেখে আসি এই ম্যাথটা দেখে আসি। PHP has a set of math functions that allow you to perform mathematical tasks or numbers. হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, অনেক কাছে হয়তো মনে হচ্ছে স্যার এগুলো কী শিখাচ্ছে। হ্যাঁ, যারা হয়তো
মানে বিষয়গুলো টার্মগুলো তোমাদের কাছে মনে হতে পারে যে নতুন নতুন স্যার কি শিখাচ্ছে, এই বিষয়গুলো আমি শিখে কিভাবে ভালো করতে পারবো। খুব কঠিন মনে হচ্ছে, কঠিন না কিন্তু এগুলো। এখানেই প্রোগ্রামিং এর মজা। হ্যাঁ, একটা ক্লাসের নাইন পর্যন্ত পড়াশোনা একটা ছেলে, ক্লাস 6-7 ছেলে মানে পড়া একটা ছেলে হাই স্কুল লেভেলের ছেলে প্রোগ্রামিং করতেছে, প্রোগ্রামিং এর কম্পিটিশন করতেছে। কিভাবে করছে? কারণ তার বিষয়গুলো কি তারা মজা পেয়ে গেছে, তার সিনট্যাক্সগুলো বুঝে ফেলেছে। বুঝো নেই? একটা দেখাচ্ছে 6-7-এ পড়া একটা ছেলে গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কম্পিউটার হ্যাক করে ফেলছে। কোনো লক্ষ লক্ষ কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে তার তার কারণে। সে একটা সফটওয়্যার তৈরি করছে, ছোট্ট একটা সফটওয়্যার, ভাইরাস সফটওয়্যার। এটা কীভাবে সম্ভব? অ্যাকচুয়ালি ছোট বড় মূল মূল কথা না, এখানে যদি সে বুঝতে পারে সিনট্যাক্সটা, সে যেটা চিন্তা ভাবনা করে সেটাই তৈরি করতে পারবে। প্রোগ্রাম এটাই, প্রোগ্রাম বিষয়টা এরকমই আর কি, ঠিক আছে? তুমি যেটা চিন্তা ভাবনা করবা সেটা তৈরি করতে পারবা, সেটা ভালো অর্থে খারাপ অর্থে সব তৈরি করতে পারবা। এই জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তোমার কঠিন মনে হতে পারে, বাট কঠিন হলে কেউ শিখতে পারতো না। এই যে ক্লাস 6-7-8-9-10 হাই স্কুল লেভেলের ছেলেপেলে শিখতেছে, আর তোমরা তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত পড়াই এখানে আমরা কেউ নাই আর, সবাই পড়েছো এখানে যারা আছো এসএসসি লেভেল পর্যন্ত। তো এটা খুব কঠিন জিনিস না, জাস্ট তোমাকে অভ্যাস করতে হবে আর প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে দেখাচ্ছে যে মানে সিনট্যাক্সগুলো শিখে নিতে হবে জাস্ট। মানে এখানে মাথা তেমন ঘামানোর তেমন কিছুই নেই, জাস্ট তুমি জানলো এটা যে এভাবে করা যায়। আমি ক্লাস নিচ্ছি, তো খালি প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে কিন্তু সিনট্যাক্সগুলো একসময় শিখে যাবে এবং ইজি হয়ে যাবে একসময় এই বিষয়গুলো। হ্যাঁ, এই জন্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা যে হোক হও না কেন। আচ্ছা, এবার চলো আমরা দেখি। আচ্ছা, তোমাদের এখন কেটে যাবে, এটা মিটিংয়ের টাইম, মানে ইয়ার টাইম শেষ। তোমরা আরেকবার রিজয়েন করো। হ্যাঁ, আজকে মানে প্র্যাকটিক্যাল সবাই দেখবা, এটা খুব গুরুত্বপূর্ণ, না দেখে কেউ মিসিং করবো না। আচ্ছা, আমি এখন কেটে দিচ্ছি, আবার নতুন করে সবাই জয়েন করো। হ্যাঁ, রিজয়েন অ্যাগেন, সবাই আবার জয়েন করো। আমরা এখানে ছিলাম, পিএসপি ম্যাথটা দেখবো আমরা। সেটা হচ্ছে পিএসপি পাই ফাংশন। আমরা যদি পাই টেবিল ইকো করি পায়ের মানটা, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি কি হবে, মানটা শো করবে, রিটার্ন করবে। ইকো আমরা দুইভাবে লিখতে পারি। এখানে কি ইকো করলাম, একটা ইকো ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, একটা ব্র্যাকেট ছাড়া লিখতে পারি। বুঝতে পারলে কি? তাহলে এখানে ইকো দিলাম আর এখানে পাই লিখলাম, পায়ের মান, ঠিক আছে। পায়ের মান ইকো করতে বলি, আমরা জানি একটা পায়ের একটা মান আছে নির্দিষ্ট। হ্যাঁ, এই যে 3.14, এই তো 16 মানে এরকম চলে আসছে, ঠিক আছে, 15 চলে এসছে এখানে, এটা পায়ের মান। তো আমরা এখানে পায়ের মানটা বের করতে পারি এইভাবে। হ্যাঁ, এটা একটা ফাংশন, পায়ের ফাংশন, এটা এর মাধ্যমে আমরা সব বের করতে পারি। আচ্ছা, তাহলে এখানে কি আমি জাস্ট করলাম, তোমরা দেখতে পাচ্ছ পাই, একটা ফাংশন পাই লিখেছি, আর দুই পাশে ব্র্যাকেট দিয়েছি, ইকুয়াল ব্র্যাকেট দিয়েও শো করাতে পারি। হ্যাঁ, মানটা
ব্র্যাকেটে শো করতে পারি। এখানে রিলোড করলাম, চলে আসলো পায়ের মান। আচ্ছা, আমরা হচ্ছে দুটো ফাংশন আছে পিএইচপি মিনিমাম এবং ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বাস্তব জীবনে, মিনিমাম ম্যাক্সিমাম সংখ্যাটা। চলো আমরা দেখি কিছু সংখ্যা আমরা লিখি এভাবে। ধরো আমি এখানে গিয়ে মাঝখানে পাই কেটে দিলাম, মিনিমাম লিখলাম, মিনিমাম দিয়ে আবার এখানে নিয়ে দিলাম। আর কিছু সংখ্যা লিখবো আমি, 4, 8, তারপরে এখানে লিখলাম হয়তো -3, -1, মাইনাস, এরকম সংখ্যা লিখলাম। ঠিক আছে, এখন দেখো মিনিমাম মানে কি, এর মধ্যে অটোমেটিক্যালি মিনিমাম সংখ্যা করে দেখাবে। হ্যাঁ, সর্বনিম্ন সংখ্যাটা ইকো করে দেখাবে এখানে। আচ্ছা, কিভাবে এটা দেখো, সেভ করলাম, রিলোড করলাম, এই দেখো -98, এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। -98 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, বুঝতে পারলে কি? এই যে ম্যাক্সিমাম বলি এখানে, ধরো এই সংখ্যাটা ম্যাক্সিমাম বলি এখানে, ম্যাক্স লিখে দিলাম এখানে, ম্যাক্স। ঠিক আছে, এই করলাম, তাহলে এর মধ্যে সর্বনিম্ন দেখালো -98, ম্যাক্সিমাম 500 দেখাতে হবে এখানে। সেভ করলাম এটা, এখানে রিলোড করলাম, এই যে 500, বুঝতে পারলা কি? এলে বিষয়। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম গেল। আর এ বি এর যে ফাংশনটা আছে, এর মাধ্যমে আমরা নেগেটিভ মানকে পজিটিভে দেখাতে পারি। ঠিক আছে, এই ফাংশনের মাধ্যমে এবিএস ফাংশন। ধর এখানে কি আমি এবিএস লিখলাম, এবিএস, আর এখানে একটা মাইনাস কোনো মান থাকলো, এটা ধর 1., একটা সংখ্যা এখানে দিয়ে 0.56 দিলাম। হ্যাঁ, এটা দিলাম, কারণ আমি রিলোড করলাম, এখানে গিয়ে দেখো এই যে 8.56 দেখাচ্ছে এখানে। এই যে মানে মাইনাস সংখ্যাটা থাকবে না, মাইনাসটা থাকবে না, এটা নেগেটিভ সংখ্যা পজিটিভ দেখাতে পারি কোনটার মাধ্যমে, এবিএস ফাংশনের মাধ্যমে, খুব সহজেই। বুঝতে পারলে কি? আচ্ছা, এরপর আমরা এই ফাংশনটা দেখবো, এসকিউআরটি ফাংশন। হ্যাঁ, এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, স্কয়ার রুট, যেটা বর্গমূল নির্ণয় করি না আমরা, যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি আমরা স্কয়ার রুটের মাধ্যমে। চলো দেখি, তাহলে আমরা এখানে লিখে দিলাম এসকিউআরটি। ঠিক আছে, এসকিউআরটি, তা আমি এখানে লিখলাম মনে করো 16, 16 বর্গমূল কত, 4 4 16, 4, তাই না? 16 বর্গমূল 4, এর 4 চলে আসছে। মানে 49, 49 বর্গমূল কত, 7, নাকি? 7 7 49, এই যে 7 চলে আসছে। ঠিক আছে, অটোমেটিক্যালি কি হবে, তুমি যে কোনো সংখ্যার বর্গমূল সে বের করে দিবে। লিখে দিলাম ধরো এখানে গিয়ে, হ্যাঁ, এবার রিলোড করলাম, এই যে বর্গমূলটা এইটা, এর ফাংশনটা কি, এসকিউআরটি 64 গেল। এরপর রাউন্ডের মাধ্যমে হবে কি, তো যদি 50-এর উপরে হয় তাহলে সে 1 দেখাবে, হ্যাঁ, আর যদি 50-এর নিচে হয় তাহলে 0 দেখাবে। রাউন্ড মানে হচ্ছে দশমিক কোনো সংখ্যা আসবে না, দশমিক কোনো সংখ্যা না এসে সে দেখাচ্ছে সংখ্যাটাই হবে পূর্ণ সংখ্যা দেখাবে। তো এখানে গিয়ে আমি ধরো ওখানে রাউন্ড লিখলাম, রাউন্ড, আর এখানে গিয়ে লিখলাম হয়তো 0.56, হ্যাঁ, 5 উপরে গেছে, এটা 1 দেখানোর কথা, ইকো, এই যে 1 শো করছে। ঠিক আছে, আর যদি এখানে কমা দিয়ে এটা মনে করো এটা 46 দিয়ে দিলাম, 46, তাহলে মাঠে 0 দেখাবে। রাউন্ড মানে হচ্ছে যে সবসময় মানে পূর্ণ সংখ্যা দেখাবে,
এই যে 0, এখানে দিয়ে মনে করো 1 পয়েন্ট, এখানে দিলাম মনে করো যে 67, তাহলে 2 দেখানোর কথা। চলো দেখি, কারণ এখানে কত হয়েছে, পার হয়ে গেছে যেহেতু, অর্থাৎ 50 পার হয়ে গেছে, এই 2 দেখাচ্ছে। বুঝলা কি, মানে 50 এর উপরে গেলে কি হবে, 2 দেখাবে, আর নিচে আসলে 50 থেকে নিচে আসলেই এটা 0 দেখাবে তখন। তবে এখানে গিয়ে 27 লিখে দিই, 27 লিখে দিলাম, কারণ এটা 27 এর কোনো দাম নেই এখানে, বুঝলি, এটা গ্রেডিং সিস্টেমের মতো, বুঝলি। গ্রেডিং সিস্টেম যেমন কেউ মনে করো যে ওই যে 69 পেয়েছে, 70 পেয়েছে, হ্যাঁ 69 পেয়েছে, 75 পেয়েছে, এরকম নিশ্চিত মান আছে না, যতক্ষণ পর্যন্ত 60, 70, 80 নির্দিষ্ট সঙ্গে না পড়তে তখন কি করে, মানটা ধরা হয় না, তাই না, এই হলো বিষয়। তো এটা গেল আমাদের, দেখতে পেলাম যে আমরা কি লিখলাম, রাউন্ড। রাউন্ড লিখলে এটা কিন্তু প্রচুর ক্ষেত্রে দরকার হয়, অনেক ক্ষেত্রে এরকম দশমিক সংখ্যাগুলো অ্যাভয়েড করে চলতে হয়, এই হলো বিষয়। রাউন্ড দেখলাম, র্যান্ডম এভাবে দেখবো, র্যান্ডমটা কোন ক্ষেত্রে ব্যবহার করে, পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখবা যে অনেক ওয়েবসাইট আছে কি করে, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে, হ্যাঁ। আর অনেক ক্ষেত্রে তোমার পিন নাম্বার আসে, দেখবা মোবাইলে আসে না পিন নাম্বার, দেখো যে মোবাইল পিন নাম্বার আসছে, সেই ক্ষেত্রে র্যান্ডম সংখ্যা ব্যবহার করা, র্যান্ড ব্যবহার করা হয়, ঠিক আছে, এই বিষয়। তো আমরা যদি এখানে উল্লেখ করি তাহলে কি হবে, ধরো র্যান্ড লিখলাম, এখানে লিখলাম আর ইন্ডিয়া র্যান্ড, র্যান্ড লিখলাম, এখানে কোনো সংখ্যা দিলাম না, তাহলে কি সংখ্যা করে দেখো, কোনো সংখ্যা দিলাম না, এখানে রিলোড করলাম, সরি, লোকাল হোস্ট, দেখো একটা সংখ্যা চলে আসছে অটোমেটিক্যালি, আসছে না, আমি এখানে কিছু দিয়েছি কি, র্যান্ডম কিছুই দিই নাই, একটা সংখ্যা এমনি চলে আসছে। রিলোড করি, দেখো একটা সংখ্যা চলে আসছে, দেখো আবার রিলোড করি, প্রতিবার রিলোড করবো সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, ইন্টারেস্টিং না, দেখো প্রতিবার র্যান্ডম সংখ্যা চলে আসতেছে। এই ফাংশনগুলোর মাধ্যমে কি করা হয়, পিন নাম্বার বিভিন্ন কিছু জেনারেট করা হয়ে থাকে, বুঝলা কি, যেগুলো হচ্ছে তোমাদের মোবাইল অনেক সময় র্যান্ডম সংখ্যা পুষে দেয়, সেই সংখ্যার মাধ্যমে ভেরিফাই করতে বলে, বুঝো নাই, তুমি কোনো একটা অ্যাকাউন্ট খুলতেছো, অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছি, র্যান্ডম সংখ্যা পাঠাইছে, সেটা দিলে তোমার ওয়ান টাইম মেকার বলা হয়, ওয়ান টাইম পিন, হ্যাঁ, এই বিষয়। তুমি যতবার এখানে দেখবে র্যান্ডম লিখেছো, যতবার তুমি এখানে দেখো রিলোড করতেছো, তখন কি হচ্ছে, দেখো সংখ্যা চেঞ্জ হচ্ছে, এই যে, এবং আলাদা আলাদা সংখ্যা প্রতিবার, এই যে দেখো, ঠিক আছে, কম বেশি ছোট বড় বিভিন্ন সাইজের আসতেছে এখানে, দেখো যতবার রিলোড করবো ততবার আলাদা সংখ্যা আসবে, র্যান্ডম সংখ্যা। আর আমি নির্দিষ্ট করে দিতে চাই, যে আমি নির্দিষ্ট করে দিব যে আমি 10 থেকে 100 মধ্যে থাকবে, তাহলে কমা দিতে হবে এখানে গিয়ে, জাস্ট লিখলাম 10 লিখলাম, এখানে গিয়ে 100 লিখলাম, ঠিক আছে, মিনিমাম আর ম্যাক্সিমাম, একে মিনিমাম ইন্টিজার ম্যাক্সিমাম ইন্টিজার উল্লেখ করতে হবে। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে শো করছে, এখানে আমি ধরে ক্লিক করি, এই যে 99 আসছে, আবার ক্লিক করলাম, এই যে 21 আসছে, দেখো এই যে 31, 74, 57, 83, 21, 86, 20, 40, এই যে 67, দেখো প্রতিবার কিন্তু আলাদা সংখ্যা, এই যে 14, 48, 22, 73, এই যে দেখো প্রতিবার আলাদা সংখ্যা চলে আসছে, এবং কার মধ্যে রেঞ্জটা হচ্ছে যে 10 থেকে 100 এর মধ্যে, বুঝতে পারলে কি, এই হলো বিষয়। তাহলে আমরা এটা শেষ, এখন আমরা হচ্ছে যে চলো গহদের এটা দেখি, দেখে তোমাদের ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে, গতকালের প্র্যাকটিক্যালটা দেখে, এইটা যে আমরা স্ট্রিং লেন্থ ব্যবহার করব, আমরা স্ট্রিং লেন্থ ব্যবহার করব, ঠিক আছে, আমরা স্ট্রিং লেন্থ ব্যবহার করব, স্ট্রিং লেন্থ ব্যবহার করব, এখানে গিয়ে ব্যবহার করে আমরা বাস্তবে একটু পরীক্ষা করে দেখব, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানেই করি, আমরা এখানে দেখেছিলাম এইভাবে যে ইকো str লেন্থ, তাই না, আমরা এখানে দেখেছিলাম, লিখেছিলাম এইভাবে হ্যালো ওয়ার্ল্ড, এবং এই কতগুলো স্ট্রিং আছে, মানে এখানে কতগুলো দেখো আছে, 1 2 3 4 5
6 7 8 9 10, ঠিক আছে, এটা দিলাম, লোড করলাম। এই যে 11টা আছে এখানে বর্ণ দেখাচ্ছে, ঠিক আছে। এখন যে এটাকে আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে চাই, বাস্তব ফিল্ডে প্রয়োগ করব, মনে করো যে কোনো ক্ষেত্রে 8টার কম পাসওয়ার্ড হলে কি দেখাই, 8টার ক্ষেত্রে কম পাসওয়ার্ড দেখলে দেখাচ্ছি পাসওয়ার্ড মানে ইনভ্যালিড দেখাই, সঠিক হয়নি দেখাই, ঠিক আছে। আর 8টার যদি বেশি হয় তাহলে সেটা নিয়ে নেই। এটা যদি আমি করতে চাই, ধরো এখানে গিয়ে ইকোনা করে লিখলাম ভেরিয়েবল এক্স ইজ ইকাল টু স্ট্রিং লেন্থ, হ্যাঁ, তাহলে এখানে সংখ্যায় লিখি, সংখ্যায় থাক। আচ্ছা, এখানে আমরা করে এটাই থাক স্ট্রিং লেন্থ, ঠিক আছে, এটা থাক, এরকম থাকলো, একটা মান দিয়ে দিলাম এখানে। আর এখানে লজিক দিলাম একটা ইফ তোমার ইফ ইলস লজিক দিতে হয় এইভাবে, প্রথমে ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তোমাদের পর ডিটেইলস দেখিয়ে দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই লিখতে হয়। অর্থাৎ যদি কন্ডিশন সত্য হয় তাহলে কি শো করবে এখানে ইকো, হ্যাঁ। আচ্ছা, এই মানটা এখানে বসিয়ে দিব, যদি এক্সটা সত্য হয় কন্ডিশনটা ফিরে দিতে হয়, ঠিক আছে। ইফ এক্স, যদি এক্স সত্য হয় ইকো ভ্যালিড পাসওয়ার্ড, ভ্যালিড পাসওয়ার্ড। আর এলস অন্যথায় এলস কি শো করো, ইকো ইনভ্যালিড পাসওয়ার্ড। এখন দেখো আমরা এখানে অ্যাকচুয়ালি কি জেনারেট করছি, এখানে কিন্তু আমাদের কখনোই এটা জেনারেট করবে না এই সংখ্যাটা, ঠিক আছে, এই লেখাটা কিন্তু ইকো করবে না, কি এখান থেকে সে পাচ্ছে কি সংখ্যা পাচ্ছে, শুধু সংখ্যাটা এখানে কিন্তু ধারণ করে আছে, বুঝো কিন্তু। এখন এখন এর মানটা সংখ্যা যখন এখানে বসবে, বসে যদি কি হয়, আচ্ছা এখানে আমি কি করব, এখানে একটা লজিক দিয়ে দেবো, ইফ কি হয় গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 8 দিয়ে দিলাম এখানে। যদি এক্স এর মানটা, এক্স এর যে ভেরিয়েবল যে আছে সে মানটা 8 হয়, ভালো করে বুঝো, হ্যাঁ, যদি এক্স যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের মান কি হয় 8 হয় বা 8-এর চেয়ে বেশি হয়, তাহলে দেখাবে ভ্যালিড পাসওয়ার্ড। আর যদি এখানে গিয়ে 8 কম হয় তাহলে কি হবে, আবার 8-এর কম হলে কি হবে, ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাবে, বুঝলা কি। এখানে একটা লজিক দিয়েছি, এই যে একটা ভেরিয়েবলে এখানে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করবো, ঠিক আছে, চেঞ্জ করার পরে দেখবো যে যদি এখানে এই সংখ্যাটা এই ফাংশনের মাধ্যমে কি আমরা সংখ্যা জানতে পারি, এখানে কতগুলো স্ট্রিং আছে, স্ট্রিং এখানে কতগুলো দেখো তো, তুমি সংখ্যা এখানে তুমি বর্ণ দিয়েছো, 8-এর বেশি হয় তাহলে হবে কি অটোমেটিকলি এটা কার্যকর হবে, মানে এখানে সত্য হবে, কন্ডিশনটা সত্য হবে, তাহলে এটা শো করবে, হ্যাঁ, যে যদি এক্স এর মান কি হয় গ্রেটার দিলেছে এক্স গ্রেটার দেন ভেরিয়েবল এক্স গ্রেটার দেন ইকুয়াল 8, মানে যদি 8 বা 8-এর বেশি হয়, ইকুয়াল মানে 8-এর সমান, আর গ্রেটার দেন মানে বড়, যদি বড় হয় তাহলে এটা শো করো ভ্যালিড পাসওয়ার্ড, আর যদি না হয় তাহলে ইনভ্যালিড পাসওয়ার্ড শো করো। এখন চলো দেখি কি দেখাচ্ছে, সেভ করলাম, এখানে রিলোড করলাম, দেখো দেখাচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ এখানে কয়টা সংখ্যা আছে, এখানে 3 আর 2 5টা আছে, তাই না, যদি 8টা দিই তাহলে কি হয় 5 6 7 8, আর একটু বাড়িয়ে দিলাম, এবার রিলোড করি, এই দেখো ভ্যালিড পাসওয়ার্ড, খুব সহজ হয়েছে তাই না এইটা। এখন মনে করো যদি আমি এই কাজটা কি করি, হ্যাঁ, এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড প্লিজ 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 ইনপুট at least 8 পাসওয়ার্ড, মানে 8 ক্যারেক্টার পাসওয়ার্ড লিখে বড় করে লিখে দিলাম, ঠিক আছে। যদি সঠিক হয় তাহলে ভ্যালিড পাসওয়ার্ড দেখাবে, আর ইনভ্যালিড হলে তাহলে ইনভ্যালিড, হ্যাঁ, পাসওয়ার্ড শো করবে, এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড শো করছে, ইনভ্যালিড পাসওয়ার্ড প্লিজ ইনপুট at least 8 ক্যারেক্টার পাসওয়ার্ড এটা দিলাম। এখন দেখো এখানে গিয়ে ভ্যালিড পাসওয়ার্ড শো করছে, এখানে একটু কমিয়ে দিলাম, সেভ করলাম, এই যে ইনভ্যালিড পাসওয়ার্ড প্লিজ ইনপুট
এই যে প্লিজ ইনপুট হ্যাঁ অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ড, বুঝলো কি? আচ্ছা 8 কম পাসওয়ার্ড দিতে হবে এখানে, তাই বলছে। আচ্ছা এখন দেখো আমি এখানেই তো বসাচ্ছি, তোর মনে হতে পারে স্যার আমার পাসওয়ার্ড এখানে, আমার তো পাসওয়ার্ড বসাই কোথায়, একটা ফর্মে বসাই, তাই না? তোমাদের কোশ্চেন হতে পারে স্যার আমাদের এই পাসওয়ার্ডগুলো ফর্মে বসাই, একটা ফর্ম পূরণ করার সময় বসাই, অ্যাকাউন্ট খুলতে গিয়ে বা কোনো কিছু রেজিস্ট্রেশন করতে গিয়ে, তার মানে এখানে তো বসাবো না, তো তুই এটা করতে পারো ফর্মের সাহায্যে। হ্যাঁ চল ফর্মের সাহায্যে করে দেখা একটু। তাহলে ফর্মের সাথে করতে হলে আমাদের যেতে হবে এখানে, আমাদের প্রজেক্টে গেলাম, ধর এখানে গিয়ে একটা ফাইল নিলাম, নিউ, এখানে গিয়ে লিখলাম পাসওয়ার্ড ডট পিএইচপি, এন্টার চাপলাম, আর ভিতরে ঢুকলাম, এখানে গেলাম। আচ্ছা এখানে গিয়ে মনে করো একটা ইয়ে লিখলাম, একটা ফর্ম তৈরি করি, ফর্ম তৈরি করছি, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল ডি, ফর্ম লিখে দিলাম। আচ্ছা আমরা একটা শুধু দিব খালি ফর্ম, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড লিখলাম, পাসওয়ার্ড ইনপুট, সরি আর শুধু একটা দেবো, ইনপুট টাইপ, ইনপুট টাইপ প্লেস হোল্ডার, ইনপুট টাইপ প্লেস হোল্ডার, এখানে গিয়ে দিব হচ্ছে একটা নেম দিলাম, হ্যাঁ এখানে লিখলাম হচ্ছে যে পাস করে লিখলাম, ঠিক আছে? প্লেস হোল্ডার ইন্টারিয়র, ইন্টারিয়র পাসওয়ার্ড, তোমরা জানো, ঠিক আছে? ইন্টারিয়র পাসওয়ার্ড, এখানে টাইপ কি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড। আচ্ছা এখানে একটা বাটন দেবো, তাই না? সাবমিট বাটন হবে, ইনপুট টাইপ সাবমিট, সাবমিট ভ্যালু, সাবমিট হবে, সাবমিট, শেষ করে দিলাম এটা। আচ্ছা চলো আমরা দেখি তাহলে এটা ফর্মটা, আমাদের ফর্ম ডিজাইন হলো, ঠিক আছে? এখানে নেমটা কি পাসওয়ার্ড, এটা নামে আমরা কল করবো এখানে। তো চলো আমরা এখানে গিয়ে আমাদের ফাইলের নাম কি পাসওয়ার্ড, তাহলে আমাদের index.php অটোমেটিক্যালি আসে, ঠিক আছে? সবসময় দেখো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, তো জানো কি না, যখন আমরা একটা ফাইলে যাই index.php কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, এটা লিখতে হয় না। যেমন আমরা এখানে দেখো কি কল করেছি, localhost/php, যতগুলো ফাইল থাক index.php অটোমেটিক্যালি শো করবে, এখানে তুমি লেখো আর না লেখো। কিন্তু আমার ওটা তো index.php অন্য ফাইলে লিখতে হবে তোমাকে, এখানে লিখলাম password.php, password.php এ লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে ঢুকবে, এই যে ঢুকলো এখন, যে পাসওয়ার্ড, ইন্টারভিউ পাসওয়ার্ড সাবমিট বাটন চলে এসেছে। হ্যাঁ আমরা যে ফর্মটা এখন ডিজাইন করলাম, এই যে এই ফর্মটা, ফর্ম, এই যেখানে গিয়ে ইন্টারভিউ পাসওয়ার্ড এর সাবমিট বাটন, বুঝছে না? তারপরে এখানে মেথডটা দিই, মেথড পোস্ট, আর এখানে হচ্ছে যে মেথড হচ্ছে পোস্ট আর অ্যাকশন, অ্যাকশন হচ্ছে index.php, index.php, ঠিক আছে? আমাদের এখানে তথ্যগুলো ইনপুট করব আর আমাদের index.php কাজ করবে এখানে গিয়ে, ঠিক আছে? তাহলে দিয়ে দিলাম এখানে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, সাবমিট বাটন যখন ক্লিক করব এখানে অটোমেটিক কোথায় যেতে হবে, index.php চলে যেতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে চলে যেতে হবে। এখন দেখো কিছু শো করছে কি, পাসওয়ার্ড সামথিং কিছু শো করছে না, যে দিলাম এখানে, এই দেখো ইনভ্যালিড পাসওয়ার্ড প্লিজ ইনপুট অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারস পাসওয়ার্ড, এখানে শো করছে এখানে গিয়ে, হ্যাঁ কারণ এখানে ওই আগের ইয়ে শো করতেছে ওইটা, এখানে কিছু দিই নাই যেহেতু আমরা, আর আমরা এখানে কি করবো গিয়ে, এইখানে গিয়ে আমরা হচ্ছে ওই জিনিসটা উল্লেখ করবো,
স্ট্রিং লেন্থের ভিতরে গিয়ে তাহলে আমরা স্ট্রিং লেন্থের ভিতরে ডাটা বইতে নিয়ে আসবো, এই ফর্ম থেকে নিয়ে আসবো, কিন্তু আমরা মানে আমরা এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে ফর্ম থেকে নিয়ে আসবো ডাটাগুলো। তাহলে আমরা এখানে ধরেছি কি, এই যে নেম নামের একটা আইডি ধরেছি না, এই নেম নামের পাঁচ পাঁচ নামে আইডি ধরেছি, এটা এখানে গিয়ে কল করব। তাহলে করতে হলে কি করতে হবে, এখানে গিয়ে একটা ডলার সাইন দিলাম, আন্ডারস্কোর পোস্ট, পোস্টে দিলাম, এরপরে এই চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে না দিলে চলবে, আচ্ছা এটা দিলাম। আর এর মধ্যে কি দিব, এই নামটা দেবো, পাঁচটা দিয়ে দেবো, কপি করলাম, এখানে পাঁচটা দিয়ে দিলাম। দেখো মানে আমরা কি করছি, এখানে যে লিখতেছিলাম নিজ হাতে, যেটা ভালো করে বোঝো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে যে এখানে হাতে লিখতেছিলাম ডিরেক্টলি, লিখে এখানে ভ্যালিডেশন করতেছিলাম। হ্যাঁ, বাট আমরা এখানে হাতে লিখবো না, এখন আমরা কি করবো, এখন ফর্মে ইনপুট করবো। এই ফর্মে ইনপুট করবো যে আমরা বাস্তব জীবনে করি, বাস্তব প্রজেক্টে করি, যে এখানে সব অনেকগুলো তো ফার্স্ট নেম লাস্ট নেম এই সেই ডেট অফ বার্থ পূরণ করবো, লাস্টে পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড 8 ক্যারেক্টার কম হলে সাবমিট করার সঙ্গে সঙ্গে কী দেখায়, পাসওয়ার্ড ঠিক দেখায় না। হ্যাঁ, এর বিষয়। তো এটা আমরা বাস্তব জন্য প্রয়োগ করতেছি। তাহলে স্ট্রিং লেন্থ এখান থেকে আসবে অটোমেটিক্যালি, যেটা আমরা এখানে ইনপুট করবো সেখান থেকে এখান থেকে পাবো অটোমেটিক্যালি। তারপর এখান থেকে দিলাম সম্পূর্ণ। এখন চলো টেস্ট করে দেখি কাজ করছে কিনা। হ্যাঁ, এখান থেকে আমাদের এখানে ফর্ম থেকে নেবে ডাটাটা, ফর্ম থেকে নেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি স্ট্রিং লেন্থটা কাউন্ট করবে কি ফাংশনের মাধ্যমে, স্ট্রিং ফাংশনের মাধ্যমে, এবং এটা ধারণ করবে কি এক্স ভেরিয়েবল। এক্স ভেরিয়েবল এসে বসিয়ে দিবে কোথায়, এখানে ইফ কন্ডিশনের মধ্যে বসে দেবে। যদি 8 ক্যারেক্টার কি হয় সমান হয় বা বেশি হয় তাহলে ভ্যালিড দেখাবে, আর যদি 8 ক্যারেক্টার কম হয় তাহলে কি দেখাবে, এটা দেখাবে ইনভ্যালিড পাসওয়ার্ড, প্লিজ ইনপুট অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ড। ঠিক আছে, চলো আমরা দেখি এটা কাজ করে কিনা। ওকে, তাহলে এখানে গেলাম, গিয়ে ধর আমি লিখলাম এবং দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 দিলাম। হ্যাঁ, 8 দিলাম, সাবমিট করলাম, কি দেখাচ্ছে, ভ্যালিড পাসওয়ার্ড। বুঝলা কি? আবার আমি ব্যাকে আসলাম, এখানে এসে 1 2 3 4 5 6 7 7টা লিখলাম, সাবমিট করলাম, দেখাচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড, প্লিজ ইনপুট অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ড। বুঝলা কি? তুমি অর্থাৎ এখানে যখনই কি করবো, আমি এখানে 1 2 না দিয়ে এমনি দিয়ে দিলাম, এখানে ধর এমনি দিলাম, অনেক পাসওয়ার্ড দিয়ে দিলাম, এমনি দিই ABCD বিভিন্ন সংখ্যা দিলাম, ক্লিক করলাম, এই যে ভ্যালিড পাসওয়ার্ড। আর এখানে গিয়ে যদি কি করি, ধর এমনি এরকম দিয়ে দিলাম, যে 8টা হয় নাই মনে করো, এরকম একটা দিয়ে দিলাম, সাবমিট করলাম, এই দেখো ইনভ্যালিড পাসওয়ার্ড, প্লিজ ইনপুট অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ড। হ্যাঁ, ইন্টারেস্টিং না? অনেক ইন্টারেস্টিং বিষয় কিন্তু এগুলো। হ্যাঁ, এভাবে সবগুলো সফটওয়্যার কাজ করে অটোমেটিক্যালি। এখন তো মনে হয় যে তুমি ইয়ে করবা, মানে এই ফর্ম যদি ভ্যালিড পাসওয়ার্ড হয় তাহলে এইভাবে দেখাচ্ছে ভ্যালিড দেখাবে, এখানে ভ্যালিড মেসেজ দেখাবে, ভ্যালিড পাসওয়ার্ড দেখাবে, বা সাবমিট দেখাবে। ঠিক আছে, সাবমিটেড সাকসেসফুলি দেখাবে। আর যদি কোনো কারণে এটা কি হয়, 8 ক্যারেক্টার কম হয়, তাহলে এটা এই ফর্ম থেকে যাবেই না, এই ফর্মটা বারবার এখানেই থাকবে, এভাবে যাবে না। ঠিক আছে, এবার না গিয়ে কি করবে, এখানে সে রিলোড হবে, এখানে অর্থাৎ ফর্মে থাকবে, এখানে ফর্মটা সাবমিটই হবে না। তাহলে কি করতে হবে, সেই কাজটা আমরা করতে পারি। দেখো, ঠিক আছে, আমরা এখানে লিখলাম যে যদি এখানে হয়, আচ্ছা এখন দেখো যে আমি যেখানে এই কাজটা করতে চাই, যেখানে ফর্মে এখান থেকে যাবে, সাবমিট করলেও যাবে না যদি ইয়ে হয়। আমি লিখলাম যে ভ্যালিড পাসওয়ার্ড, হ্যাঁ ভ্যালিড পাসওয়ার্ড সাবমিটেড সাকসেসফুলি, এগুলো লিখলাম কিছু। হ্যাঁ, সাবমিটেড সাকসেসফুলি, সাকসেসফুলি লিখলাম। হ্যাঁ, আর এটা আসবে ইনভ্যালিড পাসওয়ার্ড, এটা আসবে। ঠিক আছে, তাহলে এটা কোনো কাজ আসবে না, এটা নিয়ে কি করবো, আমি কেটে দিলাম সম্পূর্ণ। জাস্ট আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে তাহলে। ঠিক আছে, হচ্ছে হেডার ফাংশন, এখানে কি লোকেশন লিখবো, যদি কোনো কারণে ভ্যালিড পাসওয়ার্ড না পাই তাহলে সে ওইখানে থেকে দেবে। এখানে গিয়ে আমি লিখলাম, এটা দিলাম, লোকেশন
তাহলে যদি কোনো কারণে পাসওয়ার্ডটা কি হয় না মিলে, তার লোকেশন এটাই থাকবে, অর্থাৎ এই ফর্মে থাকবে, অর্থাৎ পাসওয়ার্ড.পিএইচপি যে ফাইল আছে ওখানেই থাকবে, পাসওয়ার্ড.পিএইচপি। ঠিক আছে, বুঝলাম মনে হয়। এখন চলো দেখি, এখন যদি কোনো কারণে ভ্যালিড পাসওয়ার্ড হয় তাহলে সে কি শো করবে, এটা শো করবে ভ্যালিড পাসওয়ার্ড সাবমিটেড সাকসেসফুলি। আর যদি ইনভ্যালিড হয় অর্থাৎ 8 ওয়াটের কম হয় তাহলে কি হবে, অর্থাৎ এই ফর্ম থেকে যাবে না কোনো কিছু, ঠিক আছে, এখানেই থাকবে আর সাবমিটেড হবে না। তো চলো দেখি, আমরা এখানে দিয়ে দিলাম, এই সাবমিট করলাম, এই দেখা যাবে ভ্যালিড পাসওয়ার্ড সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, ভ্যালিড পাসওয়ার্ড সাবমিটেড সাকসেসফুলি। এবার চলো আমরা একটা কম দিই এখানে 8 ওয়াটের, ধর এখানে 8 ওয়াটের কম দিয়ে দিলাম, হ্যাঁ, এটা সাবমিট করলাম। নট ফাউন্ড দ্য রিকোয়েস্টেড পাসওয়ার্ড নট, আচ্ছা আমার একটু দেখতে হবে, ঠিক আছে, ও আচ্ছা আমি ভুল দিয়েছি এখানে, মানে ইট ইজ নট ফাউন্ড দ্য রিকোয়েস্টেড নট ফাউন্ড ইন দি সার্ভারে খুঁজে পাচ্ছে না, তাহলে আমাদের ভুল হয়েছে কিছু দেওয়া, পাসওয়ার্ড বানান ভুল দিয়েছি যে পাচ্ছে না, কারণ আমাদের এখানে পাসওয়ার্ড বানান কি আছে যে PASS হবে, শুধু একটা এস দিয়েছি PAS, বুঝছো, তাহলে এখানে এস দিলাম ডাবল এস, তাহলে দেখো না হলে কি দেখাবে, সার্ভার নট ফাউন্ড দেখাবে। এই যে এখন আমরা দিই সেভ করলাম, এখন ধরো 3-4 ওয়ার্ডের দিলাম, 3টা দিলাম পাসওয়ার্ড, সাবমিট করলাম, এই দেখো আর যাচ্ছে কি যাচ্ছে, এই যে বেশি দিলে কি হবে, এই আসবে মানে দিলাম এখানে বেশি করে, তাহলে এই যে ভ্যালিড পাসওয়ার্ড সাবমিটেড সাকসেসফুলি। আর যদি কম করে দিই, কম করে দিলাম, 4টা দিলাম, এই দেখো যাচ্ছে না, ঠিক আছে, এই যে আমি ক্লিক করছি কিন্তু এখানে থেকে যাচ্ছে, মানে কি এখানে রিডাইরেক্ট করবে, ঠিক এই পেজেই রিডাইরেক্ট করতেছে। আমি এখানে কি করছি, যদি পাসওয়ার্ড মিলে তাহলে এটা শো করো, আর যদি না মিলে তাহলে হেডার মানে লোকেশন কোথায়, পাসওয়ার্ড যে ফর্মে আছি সে ফর্মেই রিডাইরেক্ট করে দাও, এটা বলে দিলাম। তুমি যদি ঠিক মতো জানো যে কিভাবে, যে মানে সিনট্যাক্সটা কিভাবে মানে প্রোগ্রামিং এর সিনট্যাক্সটা জানো তুমি এভাবে, তাহলে তুমি যেটা করতে চাইবে সেটাই করতে পারবে, বুঝছো। এই ঘটনা দেখাচ্ছে যে যারা সফটওয়্যার ডেভেলপার তাদের দেখাচ্ছে ক্রিয়েটিভিটির শেষ নেই, তারা দেখাচ্ছে নতুন নতুন প্রতিনিয়ত সফটওয়্যার তৈরি করছে এইভাবে। হ্যাঁ সেটা করা যাবে, সমস্যা নাই, নিচে ইকো করতে হবে, তাহলে এক্সট্রা হবে, এক্সট্রা লজিক লিখতে হবে, ঠিক আছে। এই লজিকটা তোমাদের দেখাবো না এখন এবারে, কারণ তোমাদের জন্য মানে আস্তে আস্তে উপর দিকে যাব। যদি চাই কম পাসওয়ার্ড দিলেও ওই পেজেই থাকবে, বাট পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাবে, হ্যাঁ এখানে পাশে ইনভ্যালিডও দেখাবে, এখানে নিচে দেখাবে এই পেজ থাকবে এবং এই উপরে দেখালো, ঠিক আছে, ইনভ্যালিড পাসওয়ার্ড, বুঝো নাই, জাস্ট তোমার এখানে একটা লজিক উল্লেখ করতে হবে, ইনভ্যালিড পাসওয়ার্ড এবং এইটা ইকো করলে হয়ে যাবে, বুঝো না, এখানে একটা ইকো করলে হয়ে যাবে অটোমেটিক্যালি, এটাও শো করবে, এখানে ইকো করলে এখানে পেজে শো করবে, পাশে শো করবে, বুঝলা কি এই বিষয়। আস্তে আস্তে দেখিয়ে দেবো সামনে দিকে, হ্যাঁ যে দুটো শো করবে, উপর দিকে লাল কালারে শো করবে যে ইনভ্যালিড পাসওয়ার্ড এবং এই পেজে থাকবে, জাস্ট এখানে ইকো করতে হবে, সাথে সাথে ইকো করলে হয়ে যাবে, বুঝতে পারলা কি।